এই কান্নার আওয়াজটা কিসের? আমি দেখছি। কি হয়েছে হরিরাম? কে ওখানে? না দাদা, এখানে কেউই নেই। মনে হয় কেউ মজা করছিল, কেউ ইয়ার্কি করছিল, হয়তো পালিয়ে গেছে। ক্ষমা করবেন আমার নতুন নতুন বধূ, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু এই রাতটা এমন যে যত বেশি দেরি হয়ে যাক না কেন, থাকে যৌবনই। আর এই যৌবনের চাঁদের আলো সবসময় আলোকিত হয়ে থাকে। সেই চন্দ্রমার জন্য আমি তোমার এই চাঁদের মতো চেহারাটাকে, এই ঘরটাকে দেখাতে চলেছি। আর কত গিলবে? অনেক হয়েছে আজকে, চলো গিয়ে এবার শুয়ে পড়ো। আরে এত তাড়াতাড়ি কি করে শুয়ে পড়ি? আজ আমাদের ভাইজির বিয়ে হয়েছে। বিয়ের খুশিতে আজকে যদি না গেলি তাহলে কবে গিলবো? আমি তো বলছি আমার গিন্নি, তুমিও একটা দুটো গিলে নাও। বাহ বাহ, নিজে তো ডুবে যাচ্ছ আর আমাকেও নিয়ে ডুবতে চাইছো? আরে গিন্নি, এতে ডুবতে নয়, এতে সাঁতার কাটতে হবে আমার ফুলকুমারী। একবার খেয়ে তো দেখ। ভাগাড়ে যাও, তোমার এই মদ আর তুমি। আমি গেলাম শুতে। আরে ফুলকুমারী, তুমি ফিরে কেন এলে? যাও, আমাকে শান্তিতে খেতে দাও। আরে ফুলকুমারী, তোর আওয়াজের কি হলো? চিনতে পেরেছেন? চারু, তুই? আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না। চারু, না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন? মরতে ভয় পাচ্ছে? হ্যাঁ চারু, আমার মরতে খুব ভয় লাগে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে, নিচে পড়ে মরে যান। কে ওখানে? আরে অঞ্জলি, তুমি তুমি এখানে কি করছো? কিছু চাই নাকি? আপনার প্রাণ চাই। কি চাই? কি চাই? আপনার প্রাণ। চারু, তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি। তুই এটা কি করছিস চারু? আমি তোর কি ক্ষতি করেছি? ছেড়ে দে আমায়, ছেড়ে দে না, ছেড়ে দে, বাঁচাও, বাঁচাও, কেউ আছে? চেঁচাও, চিৎকার করো, কিন্তু কোনো লাভ নেই, কারণ যতক্ষণ আমি চাইবো না আপনার আওয়াজ এখানে কেউ শুনতে পারবে না। চারু, আরে আপনি তো আমাকে চিনে ফেললেন। আমি তো ভেবেছিলাম যাই হয়ে যাক না কেন আপনি আমাকে চিনতে পারবেন না। এটা তো দারুণ হয়ে গেল।
যা আমাকে সবাই মনে রেখেছে। কিন্তু তুমি তো মরে গেছিলে, আর তুমি এখানে কি করছো? মরে তো গেছিলাম, কিন্তু কি করতাম, প্রতিশোধ নেওয়ার জন্য আমায় ফিরে আসতে হলো। যেমনটা আপনারা করেছিলেন তেমনটা তো কোনো শত্রুও করে না। তাছাড়া আমি আপনার ভাই আর আপনার স্ত্রীকে তো মেরে ফেলেছি। এবার আপনার পালা, আপনার পর বাকি সবাইকে মেরে ফেলবো। আরে খোকা, বাথরুম পরে যাবি, আগে আমার কথা শোন। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তুই আগে এদিকে তো আয় খোকা, অনেক বড় একটা অনর্থ হয়ে গেছে। কেমন অনর্থ মা? যে অঞ্জলির সাথে তোর বিয়ে হয়েছে, ওর ওপরে চারুর আত্মা কবজা করে নিয়েছে। এটা কি বলছো মা? পাগল হয়ে গেছো নাকি? এটা কি করে হতে পারে? সত্যি বলছি রে খোকা, আমি নিজের চোখে দেখেছি। ও তোর বাবা আর তোর কাকা কাকিকেও মেরে ফেলেছে খোকা। ও আমাদের দুজনকেও মেরে ফেলবে। তোর তোর বিশ্বাস হচ্ছে না তাই না? চল চল গিয়ে রান্নাঘরে দেখে নে। এই দেখ দেখ কত নির্দয়ভাবে মেরেছে ও তোর বাবাকে। হ্যাঁ খোকা, আমি সত্যি বলছি, তোর কাকার লাশ বাইরে পড়ে আছে, কাকির তার ঘরে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। আমি রাতেই দেখে নিয়েছিলাম অঞ্জলি অঞ্জলি নয়, একটা ডাইনি ছিল। কিন্তু ওই চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। সকালে উঠলাম তো সব স্বপ্নের মতো লাগলো। এখন 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 আমরা কি করব মা? যদি আমরা পালাতেও চাই তো এই চারু আমাদের পালাতেও দেবে না। যদি আমরা চারুর কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিই। খোকা, ওর আত্মা খুব রেগে আছে, যদি ও আমাকে ক্ষমা না করে তখন? সামনে কুয়ো, পেছনে গর্ত আছে মা, দুই দিকেই পড়তে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। ভুলের ক্ষমা চেয়ে নিলে যদিও আমাদের ক্ষমা করে দেয়। যেমনটা তুই বলিস খোকা, আমাদের কিছু না কিছু তো একটা করতেই হবে। চল দেখি কি হয়। অঞ্জলি, চারু, চারু, চারু মা, কি ব্যাপার? তোমরা দুজন আমাকে চিনে ফেললে? কি করে চিনবো না, আমরা একই গ্রাম থেকে উঠে এসেছি মা। তোমাকে তো আমি নিজের কোলে বসে খেলিয়েছি চারু মা। মা নয় বৌমা, যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি নিজের রাম কাহিনী নিজের মুখ দিয়েই শুনিয়ে দিচ্ছি। শোনো, আমার আর বিকাশের বিয়ে কিছু মাস আগে হয়েছিল, কিন্তু বিয়ের পরেই তোমরা আমাদেরকে বাবার কাছে ছেড়ে শহরে চলে এলে, আর আমাদেরই যৌতুকের টাকায় ব্যবসা দাঁড় করিয়ে ধনী হয়ে গেলে, আমাদেরই ভুলে গেলে। না চারু মা, আমরা কিছুই ভুলিনি। আমাদের তো তোমাদের আনতে আসার কথা ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল চারু মা। ও, এখন তোমরা সবাই ইমানদার হয়ে গেলে, আমি ভুল চিন্তাধারার কারণে মরে গেলাম না? যদি তোমরা ঠিক সময় চলে আসতে তাহলে আজ আমি আর আমার বাবা বেঁচে থাকতো। মিথ্যে বলে তো তুই মানুষকে দুর্বল করতে পারবি বুড়ি, কিন্তু আমাকে নয়। আমাদের সবার টাকার লোভ আমার পুরো পরিবারকে শেষ করে দিল। জানিস কি তুই এটা? জান কি তোমাদের সবার জন্য পুরো গ্রামে আমাদের বদনামি হলো। আমি যেখানেই যেতাম তো সবাই দেখে হাসতে থাকতো, মজা করতো। আমাকে স্বামী ছাড়া মনে করে ছেলেরা নোংরা নোংরা কথা বলতো, ইশারা করতো। এই বদনামির ভার আমার মা বাবাকে মেরে ফেললো।
আর তারপর আমাকে। আর আমি মরার পরেই তুমি দ্বিতীয় বিয়ের জন্য তৈরি হয়ে গেলে। কত টাকা নিয়েছো এই অঞ্জলির থেকে বলো? 9 লক্ষ ক্যাশ, একটা গাড়ি, একটা বাইক, ফ্রিজ, টিভি, সব। কিন্তু যদি তুমি বলো তাহলে আমরা সব ফেরত দিয়ে দেবো চারু। শুধু আমাদের ক্ষমা করে দাও। আমি ভেবে দেখিনি যে এমন কিছু হয়ে যাবে। ক্ষমা করে দাও আমাকে। চারু, আমি মানছি যে আমরা ভুল করেছি। আমরা নিজেদের ভুলের জন্য লজ্জিত। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। অঞ্জলির শরীর ছেড়ে দাও। এত সহজে কি করে ছেড়ে দেব? যতক্ষণ আমার প্রতিশোধ পুরো না হয় আমি মুক্তি পাবো না। আর মুক্তি পাওয়ার জন্য তোমাদের দুজনের মরাটা খুব জরুরি। না চারু মা, একটু তো দয়া দেখাও। আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি মা সমান হয়। এরকম মা আমার দরকার নেই। আমি জানি যখন তোমার জ্ঞান ফিরবে তখন তোমার সামনে হাজার হাজার প্রশ্ন থাকবে। হয়তো তুমি সেই সব প্রশ্নের উত্তর আমার এই ডায়েরি থেকে পেয়ে যাবে। এটা হলো আমাদের নতুন বাড়ি। মানতে হবে জিজুর পছন্দকে। যখন জিজু কোনো জিনিস পছন্দ করে একেবারে টপ ক্লাস পছন্দ করে। এই সবকিছু আমার সঙ্গেরই প্রভাব। আচ্ছা তাই? তা নয় তো কি? মিথ্যে বললে আমাকে বলে দাও, তুমি এই যে পোশাকটা পরে আছো সেটা কার পছন্দের? হ্যাঁ হ্যাঁ, তোমারই পছন্দের। কিন্তু জিজু থাক না, এর বেশি আর কিচ্ছু বলার দরকার নেই। আমি বুঝে গেছি। কি বুঝেছো? এটাই যে বিয়ের পর স্বামীরা স্ত্রীর গোলাম হয়ে যায়। কি দিদি? ইয়েস। তোমাদের দুই ভাই বোনের এইসব ফালতু কথা শেষ হয়ে গেলে জিনিসপত্রগুলো নিয়ে ভেতরে চলো। জিজু, ভালোই হয়েছে তুমি ওয়ার্কার্সদের বলে আগে থেকেই জিনিসপত্র ভিতরে ঢুকিয়ে দিয়েছো। না হলে এত বড় একটা বাংলোতে জিনিসপত্র গোছাতে গোছাতে আমার অবস্থাই খারাপ হয়ে যেত। কি দিদি? শুধু তোর নয়, আমার অবস্থাও খারাপ হয়ে যায় ছোটু। আমি জানি তোমরা খুবই দুর্বল, তাই আমি ওয়ার্কারদের বলে জিনিস গুছিয়েছি। আহা, ছাড়ো তো তুমি। আমি ভালোই জানি যে তুমি কত বড় বাহুবলী। নিচে উঠে এক গ্লাস জলও তো গড়িয়ে খাও না, আবার এসেছেন বাড়ি সাজাবেন। তোমাদের দুই অলসের চক্করে যদি থাকতাম তাহলে আমার নিজের অবস্থাই খারাপ হয়ে যেত। জিজু, এই কথাটা তো আমিও জানি যে 1 নম্বরের অলস আমি নয়, তুমি। চুপ করো। তুমি যদি আমার স্ত্রীর ভাই না হতে না, তাহলে এতক্ষণে আমি তোমার অবস্থা খারাপ করে দিতাম। যখনই দেখো সবসময় খালি দিদির পক্ষেই কথা বলে, বোকা কোথাকার। দিদি, ছেড়ে দাও এই লোকটাকে। খালি এমনি এমনি ভ্যাক ভ্যাক করতে থাকে। দিদি, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দাও যাতে আমি খেয়ে ভালোভাবে শুতে পারি। হ্যাঁ, খিদে তো আমারও পেয়েছে। তোমরা গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি দেখছি কি করা যায়। এ কি হচ্ছে? জানি না, আমিও কিছু বুঝতে পারছি না। আই থিঙ্ক ওয়েদারটা খারাপ হবার জন্যই বোধহয় এই সমস্ত কিছু হচ্ছে। আমার কথা শোনো, আমার কথা শোনো। সঞ্জয়, এটা কে বলল? আমার কথা শোনো, আমার কথা শোনো। দিদি, মনে হচ্ছে এখানে কোথাও ভূত আছে। পালাও দিদি, পালাও জিজু। সঞ্জয়, তাড়াতাড়ি খোলো দরজাটা। চেষ্টা করছি তো নাইনা, কিন্তু খুলছে না।
কিছু একটা করো, আমার ভাই তো লাট্টুর মতো ঘুরতেই থাকছে। দিদি, জিজু, বাঁচাও আমাকে, বাঁচাও। মায়াঙ্ক, মায়াঙ্ক, বাঁচাও আমাকে। সঞ্জয়, আমার কথা শোনো, আমার কথা শোনো। ওরে বাবারে, আমার কোমর। জিজু, আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে। আমরা কি এখনো বেঁচে আছি? এই বাড়িতে 100% ভূত আছে। আমরা আর এই বাড়িতে থাকবো না। আমরা সবাই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। চলো। হ্যাঁ জিজু, এই বাড়িটা ভুতুরে, তার থেকে চলো পালাই এখান থেকে। ঠিকই বলেছ তুমি, আমি এখনই ওনারকে ফোন করছি। কেন গো? এই কথা তো আমিও বলেছি। তুমি শুধু কেন মায়াঙ্ককে বলছো? কারণ আমার স্ত্রীর একমাত্র ভাইয়ের কথার গুরুত্ব আছে। পয়েন্ট। আই লাভ ইউ জিজু। আমার কথা নেই, আর কি করছো তো? একবার শুধু এই বাড়ি থেকে বেরোই, তারপরে দেখাচ্ছি। হ্যালো হ্যালো প্রকাশবাবু, আমি সঞ্জয় বলছি, আপনার ভাড়াটে। আমি ক্ষমা চাইছি প্রকাশবাবু, এই বাড়িতে আমরা থাকতে পারবো না। এটা ভুতুড়ে বাড়ি। আপনি আমাদের ডিপোজিটের টাকা ফিরিয়ে দিন, আমরা চলে যাব। খবরদার সঞ্জয় বাবু, আপনি অকারণে আমার বাড়ির বদনাম করবেন না। আমার বাড়ি মোটেও ভুতুড়ে নয়। যদি আপনি এর থেকে ভালো প্লেস পেয়ে যান, আপনি তাহলে যেতে পারেন। আপনি যে টাকা দিয়েছিলেন, আমি একটা অন্য জায়গায় ইনভেস্ট করেছি। নতুন ভাড়াটে এলেই আমি আপনাকে আপনার টাকা ফিরিয়ে দেব। থ্যাংক ইউ। আরে কিন্তু কি বললেন ওনার? উনি আমাদের ডিপোজিটের টাকা অন্য কোথাও ইনভেস্ট করেছেন, তাই যতক্ষণ না উনি নতুন ভাড়াটে পাবেন, ওই টাকা ফেরত দিতে পারবেন না। আমাদের লাগবে না কোনো টাকা। প্রাণ থাকলে সব থাকবে। আমরা আজই এখান থেকে বেরিয়ে যাব। কোথায় বা যাব? আর যদি আমরা কোথাও যাইও বা, কিন্তু এত জিনিসপত্র নিয়ে গিয়ে আমরা কোথায় রাখবো? আর এমনিতেও এই মুহূর্তে অন্য কোনো বাড়ি নেওয়ার মতো ডিপোজিটের টাকা আমার কাছে নেই। তাই যতক্ষণ না আমরা ডিপোজিটের টাকা ফেরত পাচ্ছি, এখানেই থাকবো। আরে সঞ্জয়, কিন্তু এখানে ভূত থাকে। আমরা কি করে তার সাথে ম্যানেজ করে থাকবো? সঞ্জয়, তোমার অন্য কোথাও অ্যাফেয়ার চলছে না তো? আর সেই জন্য ওই মেয়েটাকে পাওয়ার জন্য তুমি এখানে আমাকে ভূতের কাছে মেরে ফেলতে এনেছো? বলো। এই যে শোনো, এইসব নাটক বন্ধ করো তুমি। আমার কারোর সাথে কোনো সম্পর্কই নেই। ক্ষমা করো আমাকে। জিজু, তখন থেকে তোমরা কি সব বলে যাচ্ছ? আরে চলো এখান থেকে। আমার ভূতকে খুব ভয় লাগে। তোমরা থাকার পরেও ওই ভূত এসে আমাদের উপর অ্যাটাক করলো। এর মানে হলো তোমাদের পরিবারেরই কোনো বয়স্ক আত্মা হবে। দিদি, কি গো? চিৎকার করো না, আর মন দিয়ে আমার কথা শোনো। আমার কাছে এই সব ভূত তাড়ানোর একটা দারুণ আইডিয়া আছে। তাহলে বল। মানে বলো, একটু তাড়াতাড়ি বলো। আই হেট ইউ বোথ। তারপরেও শোনো, আমি এক তান্ত্রিক বাবাকে চিনি, আর সত্যি বলতে কি উনিও আমাকে চেনেন। বাবা ভূত তাড়াতে একেবারে ওস্তাদ। আমি ওনাকে এখানে ডাকছি। উনি এলেই ভূত চলে যাবে, আর কাজও হয়ে যাবে। তখন আর আমাদের এখান থেকে যেতে হবে না। কি কেমন হবে? দিদি, জিজু পাগল হয়ে গেছে। তোমাদের যদি মরতে হয় তাহলে তোমরা মরো এখানে থেকে, এই ভুতুরে বাড়িতে। আমি তো চললাম। জিজু, তাড়াতাড়ি তান্ত্রিক বাবাকে ফোন করো। বেঁচে থাকলে তাহলে দেখা হবে।
হ্যালো বাবা, আমি সঞ্জয় বলছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আনন্দনগরের 5 নম্বর বাড়িতে চলে আসুন। এই বাড়িতে ভূত আছে, তারা আমাদেরকে এই বাড়িতে বন্দি করেছে। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। বলে আমি ওখানে যাব, কিন্তু দক্ষিণা কত দেবে? আরে বাবা, কত চান আপনি? 1 দিয়ে দিও। বাবা আপনি 1 কি 2000ই নেবেন। আসুন। 2000? আমি তো 100 ভেবেছিলাম। তুই কত দিবি বল? বাবা, আমার কাছে তো শুধুমাত্র 50 টাকাই আছে। যা, তুই কাল আসবি। এখন আমায় অন্য কোথাও যেতে হবে। হ্যাঁ, আমি আসছি। তান্ত্রিক বাবা আসছেন। কিন্তু জিজু, হনুমান চল্লিশা পড়ো। আমি ফিল্মে দেখেছি হনুমান চল্লিশা পড়লে ভূত আসে না। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্তি লোক উজাগর। হনুমান চল্লিশা পুরোটা পড়ো। যদি না পড়ো তাহলে আমার ভগবানকে ইনসাল্ট করার জন্য তোমাদের এক এক করে আমি মারব। এক এক করে মারব। তোমরা দুজনে হনুমান চল্লিশা পুরোটা জানো কি? না, মরে গেলাম। তোমরা থামবে আর আমি শুরু করব। জিজু বাঁচাও আমাকে। সঞ্জয়, আমায় বাঁচাও। এবার আর তোমরা বাঁচবে না। তুই ওদের মারতে পারবি না আমি থাকতে, বুঝলি? তান্ত্রিক বাবা এসে গেছেন। আমি যেখানে থাকি সেখানে ভূত পিশাচের এত সাহস নেই যে আমার শিষ্যের কোনো ক্ষতি করতে পারে। তুই আবার কে? আমি হচ্ছি বাবার বাবা, কালেরও কাল। নাম হলো সাকাল। কেমন আছিস মন্টু? আরে ভাই, আমার ভালো মন্দ এখন সব তোর হাতে। যখন থেকে তোকে 5টা বইয়ের কন্ট্রাক্ট দিয়েছি তখন থেকেই জীবনটা নরক হয়ে গেছে। 50 লাখ টাকা দিয়েছি তোকে, কিন্তু 5 মাস হয়ে যাওয়ার পরেও তুই এখনো পর্যন্ত আমাকে 2টো পেজও লিখে দিসনি। সরি ইয়ার, রাইটার্স ব্লগের ফেসটা থেকে বেরোতে চাইছি। তাড়াতাড়ি কিছু একটা লিখে দিচ্ছি। কোনো হিল স্টেশনে পাঠিয়ে দেবো নাকি যদি তোর রাইটার ব্লক ব্রেক হয়ে থাকে? আই থিংক এটাই বেটার হবে। ঠিক আছে ভাই, যেমনটা তুই বলবি। কিন্তু একটা কথা বল, এই হিল স্টেশনের পেমেন্ট তোর কাছ থেকে কেটে নেব নাকি আমাকেও দিতে হবে এটা? রাইটারদের এমনিতেই লোক জোর করে একটু টাকা দেয়, তুই টাকা দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়ার কথা বলছিস আমায়? জোকস অ্যাপার্ট, বুক করে বলছি দাঁড়া। হ্যালো মন্টু বাবু, প্রণাম। হঠাৎ কি মনে করে ফোন করলেন আমায়? আরে জনাব, আপনার কাজের জন্যই তো আপনার কথা মনে পড়বে, তাই না? ঠিকই বলেছেন। কটা বাংলো বুক করবেন আপনি? একটাই চাই শর্মা, কিন্তু এমন একটা জায়গা যেখানে বসে একজন লেখক যেন গুছিয়ে সব গল্প লিখতে পারে। আরে শুধু এইটুকুই চাহিদা মন্টু বাবু। ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। এমন একটা বাংলো দেখাবো না, দেখে চমকে উঠবেন, তাও সেটা অর্ধেক দামে। তাহলে তো নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে ভাই। আরে স্যার, ওরকম কোনো সমস্যাই নেই। শুধু ওখানে একটা গাছ আছে, ওটার থেকেই একটু দূরে থাকতে হবে। আরে গাছ নিয়ে আমি কি খাবো নাকি? আমি রাইটার চৌধুরীর সাথে কথা বলে ওনাকে ওখানে পাঠিয়ে দিচ্ছি। কাল অথবা পরশুর মধ্যে উনি ওখানে পৌঁছে যাবেন। কিন্তু মনে রাখবেন, উনি কিন্তু খুব নামকরা রাইটার, কোনো ডিস্টার্ব যেন না হয় ওনার। আরে টেনশন নেবেন না মন্টু বাবু, আপনি পাঠিয়ে দিন ওনাকে, আমি দেখে নেব। প্রণাম। আরে বাবা, মিশ্র বাবু, আরে নিয়ে নেবেন আপনার 200 টাকা। আপনি
হ্যাঁ, আমি কি এখান থেকে পালিয়ে যাচ্ছি নাকি? আচ্ছা, আমি এখন ফোনটা রাখছি, কাস্টমার এসেছে। টাকা কামাবো, তারপর না দেবো আপনার টাকা। হ্যাঁ হ্যাঁ, প্রণাম। হ্যাঁ, আপনি কে? আমার নাম চৌধুরী। ওই মন্টু একটা... ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলেন উনি আমাকে। আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম, কখন থেকে বসে আছি। চলুন যাওয়া যাক পাহাড়ের উপর, একেবারে খাসা ব্যবস্থা করে রেখেছি আপনার জন্য। আসুন, পরে নিন চৌধুরী মশাই, ফর সেফটি। চলুন। আরে যাব বলেই তো বাইকে উঠে বসলাম, চলুন। তাছাড়া আমার এই বাইকটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করুন। এই বাইকটা আমি ডেভিডের সানের থেকে নিয়েছিলাম, আরে বাইরেও নিয়ে গিয়েছিলাম আমি। দারুণ বাইক এইটা। এই নিন চৌধুরী মশাই, চলে এসেছি, এইটা আপনার বাংলো। কেমন লাগলো বলুন এবার? মাইন্ড ব্লোয়িং, এরকমই তো জায়গা চাইছিলাম। আরে তাহলে তো কথা হয়েই গেল। এই নিন আপনার চাবি, আর ভিতরে চলে যান। আমি ততক্ষণ আপনার জন্য খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করে আসি। ততক্ষণ আপনি কিচেনের মধ্যে রাখা নুডলস বানিয়ে খেয়ে নিন। কিন্তু 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 কি? ওই গাছটার থেকে দূরে থাকবেন। কেন, ওখানে কোনো ভূত প্রেত থাকে নাকি? হ্যাঁ, তার থেকেও বড় কিছু আছে ওখানে। মানে হলো যে ওটা কিন্তু এই বাংলোর সম্পত্তি নয়। ওর মালিক যদি একবার অবজেকশন করে দেয়, তাহলে কিন্তু আপনার এখানে থাকা মুশকিল হয়ে যাবে। আমি জিনিসপত্র নিয়ে আসছি। হ্যাঁ মন্টু, দ্য প্লেস ইজ ড্যাম বিউটিফুল। যদি তুই এখানে থাকতিস রে, স্বর্গ এটা, স্বর্গ। আচ্ছা চল ভাই, আমার মনে হয় ও এসে গেছে। আরে চৌধুরী, এসব কি করছিস তুই রে? গল্প লিখতে এসেছিস, ড্রয়িং করতে নয়। মনে হচ্ছে কোনো অন্য জানালার পাশে বসে লিখতে হবে। এখানে তো চারদিক দিয়েই গাছটা দেখা যাচ্ছে। হ্যাঁ মন্টু, বল। আরে আমি কি বলবো, তুই তো বলবি ভাই। এত সুন্দর জায়গায় বসে কতগুলো পেজ লিখলি? কিছুই লিখতে পারিনি রে ভাই। এখানে একটা গাছ আছে যেটা আমার থটসকে ব্রেক করছে। সব জানালা দিয়ে ওই গাছটাই শুধু দেখা যাচ্ছে। দেখ চৌধুরী, বন্ধুত্ব একদিকে, বিজনেস কিন্তু আর একদিকে। আমি কিন্তু তোর এই ট্যান্ট্রাম বেশি সহ্য করতে পারবো না ভাই। কখনো রাইটার্স ব্লগ, কখনো দারুণ জায়গা। এখন দারুণ জায়গায় একটা গাছ তোকে সমস্যায় ফেলছে। এরকম বাহানা যদি তোকে করতেই হয়, তাহলে প্লিজ আমার ওই সাইনিং অ্যামাউন্ট তুই আমাকে ফিরিয়ে দে। আমি অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেব, তাও কম টাকায়। আরে তুই ভুল ট্র্যাকে যাচ্ছিস মন্টু। ওকে, কালকের মধ্যে কিছু শুরু করছি আমি। বাই। সরি গাছ বাবা, তোমাকে শহীদ হতে হবে। এইবার খেলা হবে। হ্যাঁ বলো শর্মা। আরে কি আর বলবো চৌধুরী মশাই, এটা বলুন যে বাংলোটায় মজা হচ্ছে নাকি না? বাংলো তো আপনাদের খুব সুন্দর শর্মাজি, কিন্তু এই গাছটা খুব কদাকার। আমার ভাবনাগুলোর মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই গাছটা। আমি এই গাছটা কাটতে যাচ্ছি। এই গাছটার যে মালিক, আমি তার সাথে কথা বলে নেব। আরে না না, এটা আপনি করবেন না চৌধুরী মশাই। এটা কন্ট্রাক্টেও লেখা আছে, ওই গাছটা আপনি কাটতে পারবেন না। আরে কি হয়েছে শর্মাজি, এটা তো একটা গাছ। ওটা গাছ নয় চৌধুরী মশাই, ওটা হলো জল জ্যান্ত, জীবিত। ও আপনাকে নিজের ক্ষতি কিছুতেই করতে দেবে না, উল্টে ওর ক্ষতি করার জন্য আপনাকে কিন্তু ও ছেড়ে কথা বলবে না। আমার কথা শুনুন, আপনি বাংলোয় যান আর বিশ্রাম করুন। সরি শর্মা, গাছটা তো আমাকে কাটতেই হবে। চৌধুরী মশাই, চৌধুরী মশাই, চৌধুরী মশাই দাঁড়ান, যাবেন না। ভাই চৌধুরী মশাই তো গেল। এত রক্ত কেন? তোমরা নিজেদের স্বার্থের জন্য আমাকে কোথাও বাঁচতে দিচ্ছ না। আমি যেখানেই বেড়ে উঠি
সেখানেই কাটতে আসো। একটা কথা জিজ্ঞেস করছি, আমি যদি না থাকি তাহলে তোমরা পৃথিবীতে থাকবে কিভাবে? আমি তো তোমাদেরকে অক্সিজেন দিই, আর তুমি আমাকেই মারছো। যদি আমি এখন তোমাকে মেরে ফেলি কেমন লাগবে? না, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তাহলে বলুন কেমন লাগলো এই বাংলো? মাইন্ড ব্লোয়িং। আমি এখানেই থাকবে। তাহলে এই নিন চাবি, কিন্তু কিন্তু কি? ওই গাছটার থেকে দূরে থাকবেন। আরে এমনটা কেন বলছো তুমি? কারণ ওই গাছটা জীবিত। বাবা, চলে যাও তোমার ধাবায়। আরে বাহ, বদমাইশ ভূত, তোকে কে বললো যে আমি আগে ধাবা চালাতাম? যত মানুষ তোমার খাবার খেয়ে মরেছে তারা বলেছিল আমাকে। ও ভগবান সেই ভূতেদের আত্মাদের শান্তি দিক। তুমিও বরং একদিন এসো আমার জায়গায়। বাবা, এখন যাও এখান থেকে। এখানে কোনো বাংলা সিনেমা চলছে না যে তুমি ডায়লগের পর ডায়লগ বলে যাবে আর আমি তার কাউন্টার ডায়লগ দেব। আমি ভূত, তাই বলছি চলে যাও এখান থেকে। তুই কে হে বদমাইশ ভূত, যে আমায় এখান থেকে যেতে বলছিস? তুই কি আমার বাপ? না তো, তাহলে যা, আমি তোকে ভয় পাই না। মাথা খারাপ করো না। কেন আমার হাতে মরতে চাইছো? এখনো সময় আছে, চলে যাও। চুপ! না তরোয়ালের ধারকে, না গুলির বৃষ্টিকে। এই বাবা ভয় পায় শুধু মায়ের হাতের মারকে। আরে বাবা, ভূতকে ডায়লগ দেওয়া বন্ধ করুন প্লিজ, ভেতরে এসে আমাদের বাঁচান। ও সরি, ভুল করে মিস্টেক হয়ে গেছে। আমি এসে গেছি। দেখেছি আমি দুটো স্বপ্ন, ভূতেদের হাতে আমি হারবো না। আমি এখানে, তুই কোথায়? ভূত 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 রাজা। আমাকে নিয়ে মজা করছো তুমি? এদের সাথে এবার তুমিও মরবে। ইয়া! ওম ডম ডম গিলা গিলা, হাওয়া ভিজে ভিজে আমি তো এসেছি। হায় আল্লাহ সোহা। তুই যেই হ, আমার সামনে এসে দেখা দে। তোর গলায় যদি না আমার নাম ঝুলিয়ে দিই, তাহলে আমার নামও ঝুমরু নয়, ঝুম 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 ঝুমরু। আয় রে! জিজু, এটা কি সত্যি কোনো তান্ত্রিক বাবা, নাকি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা কোনো জোকার? জুতে অ্যানিমেল থাকে মায়াঙ্ক, জোকার থাকে না। সরি দিদি, কনফিউজ হয়ে গিয়েছিলাম ওনাকে দেখে। চুপ করো, বাবা আছেন তো। একটা অসমাপ্ত ফিল্মের চরিত্রেই বাবা কি দারুণ অভিনয় করেছিলেন। তার মানেটা কি? ওনার কোনো ফিল্ম এখনো পর্যন্ত রিলিজ করেনি। সর্বনাশ! আরে ওই বদমাইশ ভূত, পেছন থেকে কেন মারছিস? যদি সাহস থাকে সামনে থেকে মার। শুনতে পাচ্ছিস তুই বদমাইশ ভূত? সামনে আয়, নয়তো শিকল দিয়ে বেঁধে নরক দর্শন করাবো তোকে। আমি মোগলের মতো চিৎকার করব। বাঁচাও বাঁচাও! ওরে এই বদমাইশ ভূতটা আমার কোমর ভেঙে দিল রে। ও মাগো! জিজু, দিদি, আমি কিন্তু বলে দিচ্ছি, এই পাগল বাবা নিজেও মরবে আর আমাদেরকে নিয়ে মরবে। এসব কি বলছো কি? উনি খুব শ্রদ্ধেয় মানুষ। তুমি
রেসপেক্টফুল নয়, উনি ফুল বাবা। ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে বদমাইশ ভূত। পুরো 2000 টাকার প্রশ্ন ইয়ার। ওম ভট ভটালিয়া, সামনে চলে আয় ভূত ছটপট। ওম ভট ভটালিয়া ভট স্বাহা। আয় আয় ভূতনির ছেলে আয়, আয় আয় রে আয়, তের ছেলে আয়। আজা 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 আজা। মনে হচ্ছে বাবা পাগল হয়ে গেছে। ঘুরিয়ে দিল আমাকে, ঘুরিয়ে দিচ্ছে আমাকে। ভূত বাবাকেও তো শক্তিমান বানিয়ে দিয়েছে। ওরে আমার মাথাটা ভেঙে গেল রে বাবা। বাবা আপনি ঠিক আছেন তো? বাবা, এই বদমাইশ ভূতটা তো আমার শরীরে 306টা হাড় ভেঙে দিল রে। কিন্তু বাবা, শরীরে তো 206টা হাড় থাকে। সেই তো, এই বদমাইশ ভূতটা না জানে কোথা থেকে আরো 100টা হাড় ভেঙে দিয়েছে। আমি আগেই বলেছিলাম চলে যাও, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আরে ভাই ঠিক আছে, কথা শুনিনি, করে ফেলেছি অন্যায়। প্রত্যেক মানুষই তো ভুল করে, এই বাবাও না হয় করে ফেলেছে, এটা কি এমন বড় কথা? কিন্তু তা বলে তুইও করবি? ছোটবেলায় মা মেরে মেরে মুখ লাল করে দিত, আর এই বয়সে তুই মারতে চলে এলি। একটু তো সম্মান কর বদমাইশ ভূত, কিছু তো মানবিক মানে ভূতাবিক দেখা। যদি তোর মারবারই ছিল, 2-4টে থাপ্পড় মেরেই তো থামতে পারতিস ভাই। এইভাবে মারার কি কোনো দরকার ছিল ভাই? থাপ্পড় মারাতে মজা হয় না বাবা, ধোলাই করলেই মজা আসে। আরে ওই বদমাইশ ভূত, না তুই আমায় মারছিস না নিজে মরছিস, কোনো একটা কাজ তো ঠিক করে কর আমার বাপ। অনেক নাম আমার, নামটা খারাপ করিস না। যাকে ছাড়, তুই এটা বল তুই চাসটা কি? আমার কথা শোনো। তো শোনাতেই তো বলছি রে ভাই, আমরা কি তোকে না বলার সিচুয়েশনে আছি? যা শোনাবার শুনিয়ে দে, তাহলে এইভাবে মেরে আমাকে হালুয়া বানিয়ে দিস না। একে ডাকো, একে ডাকো। এটাই হলো ঠিক সুযোগ ভূতের হাত থেকে বাঁচবার। ভূত ভাই, তুমি দরজা খুলে দাও, আমি এই লোকটাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ওরে আমার বদমাইশ ভূত, আমি তো তোর কাজেই যাচ্ছিলাম রে, তাহলে আমায় কেন ফেলে দিলি? এই যে ও ধাবা চালানো বাবা, হতে পারে আমার শরীর নেই, কিন্তু বুদ্ধি এখনো আছে। আমি সব বুঝি, তুমি পালানোর তালে আছো। আরে একে তো আমি চিনি, উনি তো এই বাড়িরই ওনার। আরে চেনো যখন তো ডাকবে কবে? তোমরা মরে গেলে ফোন করো ওকে আমার বাপ। হ্যালো হ্যালো প্রকাশ বাবু, আপনি এক্ষুনি এই মুহূর্তে আমাদের কাছে আসুন, দরকারি কাজ আছে। সরি, আমি একটা জরুরি কাজে আছি, বাই। ওকে বলো তোমার বাড়িতে সোনার উপভর্তি গুপ্তধন পাওয়া গেছে। ও যদি না আসে, তাহলে ওই গুপ্তধন নিয়ে তুমি চলে যাবে। হ্যালো প্রকাশ বাবু, সরি আমি আবার ফোন করলাম, কিন্তু আপনাকে এটা বলা খুব জরুরি, কারণ এটা আপনার বাড়ি। তাই আসলে আমরা আপনার বাড়িতে গয়না ভর্তি একটা বাক্স পেয়েছি, যাতে সোনার উপর গয়না আছে। আপনি যদি না আসেন, তাহলে আমরা এটা নিয়ে এখান থেকে চলে যাব। আপনাকে তখন আর ডিপোজিটও ফেরত দিতে হবে না। গুপ্তধন? না না, তোমরা ওখানেই থাকো, আমি আসছি।
ওই তো এসে গেছে। কোথায় কোথায় গুপ্তধন? দিয়ে দাও আমাকে গুপ্তধন, দিয়ে দাও আমায় গুপ্তধন। এত তাড়া কিসের বাবা? কে? আমাকে চিনতে পারছো না বাবা? আরে তুমি তো আমার সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য আমাকে খুন করেছিলে। ভুলে গেলে তোমার সৎ ছেলেকে বাবা? এসব কি হচ্ছে? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার জন্য এই ভূত ভাই আমাদের খুব মেরেছে, এবার তোমার পালা। আমাকে ছেড়ে দাও অমর বাবা, ছেড়ে দাও। কেউ কি নিজের বাপকে মারে? আরে দাঁড়িয়ে আছো কেন আর হাসছোই বা কেন? আমাকে একটু বাঁচাও। আরে এই লোভী মানুষ, ছেলে নিজের কথাই শোনে না, বাপের কথাই শোনে না, তো আমাদের কথা কি শুনবে? আরো একটা কথা, তুমি ওকে ভূত বানিয়েছো, এখন তুমি ভোগো। অমর বাবা, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো তোমার বাবা। তুমি বাবা নয়, পাপী তুমি। আজ থেকে এই বাড়ি তোমাদের দুজনের। তোমাদের আমি স্কুল চালানোর দায়িত্ব দিচ্ছি, যেখানে তোমরা গরিবদেরকে পড়াবে আর ওদের থেকে 1 টাকাও নেবে না। তাহলে ভূত বাবু, আমার সংসার কিভাবে চলবে? আমি আছি তো। শাহরুখের ফিল্ম। আরে ভূতের বাচ্চা, ও সরি, ভূত তো আমি। আরে আমি আছি তো। আরে আমি আছি মানে আমি আছি, আমি সব সামলে দেব, তাই এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরে বাহ, ভেরি নাইস। এই ভূত তো দেখি দানবীর কর্ণ, এ তো আমাকে উদ্ধার করে দেবে। ঠিক আছে, এবার আমি যাচ্ছি। চলে যাচ্ছ? আরে দুষ্টু ছেলে, তুমি আমাকেও খুব কষ্ট দিয়েছো, ব্যথার বদলে আমায় একটু ওষুধ দাও। তুমি কি করেছো? তুমি তো শুধু সিনেমার গান গেয়েছো। আসল কষ্ট তো আমার হয়েছে তোমাকে ওইভাবে তুলে আছাড় মারতে। দেখো আমার হাতে কেমন দাগ হয়ে গেছে, দেখো। ও নট টু ওয়ারি, চলে এসো, আমি অয়েন্টমেন্ট লাগিয়ে দেবো। সে যাই হোক, আমার জায়গায় অন্য কেউ থাকলে কি আর আসতো? না তো, ভয়ের চোটে মরেই যেত। তো আমি তো এসেছি, তার উপর তোমার কথা তো আমি শুনেছি। ওরা যদি শুনতো তাহলে কি আর আমি এখানে আসতাম? তুমি এমনি গলা ফাটিয়ে বলতে আমার কথা শোনো, আমার কথা শোনো, কিন্তু আমি তোমাকে বলেছি যে শোনাও, শোনাও তোমার কথা। আর ভাই, তোমার মুক্তির ব্যাপারও তো আছে। এরা তো আমায় 2000 দেবে, কিন্তু তুমিও আমায় কিছু দিয়ে দাও। এমনিতেও আজকাল আমাদের বাবাদের মার্কেট খুব একটা ভালো চলছে না। এই বাবার ব্যাপারে কিছু তো ভাবো। এদের দুজনের তো যা হোক কিছু হলো, কিন্তু আমার কাজটা তো অনেক বেশি ছিল, অনেক কঠিন ছিল, সেজন্য আমার পুরস্কার পাওয়া উচিত। ভূত ভাই, দিয়ে দিন না ওনাকেও কিছু। যদি ওনার এই অবস্থার কথা সবাই জানতে পারে না, তাহলে ওনার বেঁচে থাকা মুশকিল। হাতটা সামনে বাড়াও। আমার হাত ভাঙার ইচ্ছা নেই তো, কারণ এর আগেই আমার সবকিছু ভেঙে ফেলেছো প্রায়। হাত সামনে বাড়াও। এই 5টা কয়েন সোনার বাবা, যতক্ষণ এটা তোমার কাছে থাকবে তোমার কোনো সমস্যা হবে না। চলো, বাই বাই, টাটা, সায়োনারা, দানবীর ভূতের জয়। ঠিক আছে, এবার আমি আসি। ধন্যবাদ বন্ধুরা। অভিষেক, তুমি বলবে এবার এত রাতে আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? একটা সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য, সেটাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সারপ্রাইজ গিফট? আরে সে তো তুমি আমাকে বাড়িতেও দিতে পারতে। সব গিফট বাড়িতে গিয়ে দেওয়াটা সম্ভব নয় মাই ডিয়ার। কিছু গিফট খুব স্পেশাল হয়, সেগুলো সেখানে দেওয়া সম্ভব যেখানে যেগুলো দেওয়া সম্ভব।
কিন্তু সেটা কি গিফট অভিষেক? আমার এবার ঘুম পাচ্ছে। বিশ্বাস করো আমার, যখন তুমি আমার গিফটটা দেখবে না, তখন তোমার ঘুম একেবারে ছুমন্তর হয়ে যাবে। চলো দেখা যাক আমার ঘুম ছুমন্তর হয় নাকি আমি তোমার ঘুম ছুমন্তর করি। এই নাও আমার প্রেমিকা, এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, নেমে পড়ুন। বাহ, কি সুন্দর একটা বাংলো। পছন্দ হয়েছে? শুধু আমার কেন, এটা তো সবারই পছন্দ হবে। তাহলে এই বাংলোতে তুমি তোমার সারপ্রাইজ গিফট লুকিয়ে রেখেছো? লুকিয়ে রাখিনি, ওই সারপ্রাইজ গিফট তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। মানে? নো 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 নো, তুমি বলছো যে এই বাংলোটা? 100%। এই দেখো চাবি, গেট খোলো। তুমি সত্যি বলছিলে? আমার ঘুম তো সত্যি ছুমন্তর হয়ে গেছে। ওয়াও! বাংলো কেনার আনন্দে আমি কালকে 2-3 জনকে ছোট একটা গ্যাদারিং এ ডেকেছি। খুব ভালো করেছো। অভিষেক, অনেক দেরি হয়ে গেল, এখন অবধি তো কেউই এলো না। মনে হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে সবাই মন বদলে নিয়েছে। এমনিতে এই জায়গাটা শহর থেকে অনেক দূরেও তো পড়ে গেছে। এই আবহাওয়া বদলে যাক বা মানুষ বদলে যাক, আমরা তো কখনো বদলাবো না। আসবো না কি করে হতে পারে? আসুন পূজাদি, চলো, কেউ তো এলো, ওয়েলকাম। মিমি, এনার নাম হলো পূজা। 2টো বাংলো ছেড়ে 3য় বাংলো এনারই, আর এই বাংলোটা আমি এনার থেকেই কিনেছি। এই নতুন আর সুন্দর বাংলোর মালকিনকে অনেক অনেক শুভেচ্ছা। এত সুন্দর শুভেচ্ছার জন্য থ্যাংক ইউ সো মাচ। অভিষেক, আই থিঙ্ক আর কেউ আসবে না মনে হয়, আমাদেরকে কেটে নেওয়া উচিত। চলো। চলো। এই লাইটগুলোর কি হয়ে গেল? ডোন্ট ওয়ারি, কখনো কখনো হয়ে যায়, ওয়ারিং চেঞ্জ করিয়ে নিও। ভোলা, আমার ফোনটা বাথরুমে রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, তাতে ইলেকট্রিশিয়ানের নম্বর আছে, এক্ষুনি কল করছি। না না, এটা হতে পারে না। এই ভোলা এখন অবধি এলো না কেন? 1 মিনিট, এক্ষুনি আসছি। আজকেই মেরে ফেলো একে। পাগল হয়ে গেছো নাকি? এত তাড়াতাড়ি নয়, একটু সময় চাই আমার, সবকিছু প্ল্যানিং মতো হবে। সময় কোথাও এত বেশি না পেরিয়ে যায় যে সময় সব ভেস্তে যায়। ভোলা, ভোলা, কোথায় তুমি? ভোলা, ভোলা, কোথায় তুমি? কোথায় চলে গেল এ? ভোলা, ভোলা, কোথায় তুমি? অভিষেক, অভিষেক, ওই ভোলা ভেতরে কোথাও নেই। হোয়াট? আরে ভেতরেই তো গিয়েছিল, আমি দেখে আসছি। বাদ দিন না স্যার, পালিয়ে গেছে হবে। 1 নম্বরের চোর ওই ভোলা। ম্যাডামের রুমে যদি ও দামি কিছু দেখে ফেলে, তাহলে এতক্ষণেও নিয়ে পালিয়ে গেছে। কিন্তু রুমের ভেতরে এমন কোনো দামি জিনিস ছিল না। কাম অন মিমি, আই থিংক হি ইজ রাইট। 50,000 ক্যাশ আমি রুমের ভেতরেই রেখেছিলাম, মনে হয় সেটাই চুরি করে পালিয়ে গেছে। আমার হিসেবে 50,000-এর জন্য কোনো লোক আপনার থেকে দূরে চলে গেল, তাহলে বাড়ির জন্য এটা গুড লাক। এবার তাড়াতাড়ি কেকটে খাবার টাবার খাওয়াও ভাই, যাতে আমিও বাড়ি যেতে পারি আর আপনাদেরকেও পার্সোনাল টাইম দিতে পারি। আপনি না খুব জলি স্বভাবের। এই নিন।
মিমি, আমার অফিসের কিছু কাজ আছে, আমি হলে বসে করে নেব, তুমি শুয়ে পড়ো। ওকে। এসব সত্যি হয়েছিল নাকি খারাপ কোনো স্বপ্ন ছিল? অভিষেক, তুমি এখানে? আমি ভাবলাম তুমি অফিস চলে গেছো। আরে হ্যাঁ, আমি অফিসেই যাচ্ছিলাম, কিন্তু পূজাদের ফোন এসে গেল যে ওনার ব্যালেন্সটা এখনই দরকার, তাই এখানেই চলে এলাম। এবার তোমরা দুজন কথা বলো, আমি এবার বেরিয়ে যাই। পূজাদি, আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। কাল আমার এমন মনে হয়েছিল যেন নিচে থেকে কেউ বিছানায় খটখট করছে, কিন্তু নিচে দেখলাম তো ওখানে কিছু ছিল না। ওই বাংলোতে কোথাও কোনো খারাপ আত্মার বাস নেই তো, যে কারণে আপনি ওটা বিক্রি করে দিলেন? খারাপ আত্মা? আমার বিশ্বাস হচ্ছে না মিমি। এই নতুন যুগেও তুমি এরকম ভূত প্রেতের ব্যাপারে বিশ্বাস করো? বিলিভ মি, ওখানে তুমি কোনো ভ্রম দেখেছিলে। এরকম কোনো ব্যাপার নেই। আমি তো কত বছর ওখানে থেকেছি, আর আমি ওই বাংলোটা এই জন্য বিক্রি করলাম কারণ আমি দুটো বাংলোর মেনটেনেন্স হ্যান্ডেল করতে পারছিলাম না। ইউ নো না, আমার হাজব্যান্ড মিসিং হয়ে যাওয়ার পর আমি ফাইন্যান্সিয়ালি একেবারে ভেঙে পড়েছিলাম। পুলিশও গিভ আপ করে দিয়েছে। সবাই বলছে যে ও হয়তো আর এই পৃথিবীতে নেই। ওহ, আই এম সরি। কোনো ব্যাপার না, আমি চা নিয়ে আসছি। আবার অন্য কোনো সময়, এখন আসছি। হ্যাঁ অভিষেক, কতক্ষণ লাগবে তোমার আসতে? সরি यार, আমাকে একটা ক্লায়েন্টকে আনতে শহরের বাইরে যেতে হবে, তাই একটু লেট হয়ে যাবে। তুমি শুয়ে পড়বে। কি অভিষেক, কত মন দিয়ে রান্না করলাম এই ভেবে যে দুজনের সাথে খাবো। আই নো বাবা, কিন্তু কাজ তো কাজ হয়। আমি সোনুকে ওখানে পাঠিয়ে দেব। বাই। কি হলো, প্রেম করে কি মন ভরেনি যে বাড়ি পৌঁছেই ফোন করে ফেললে? স্ত্রী যদি দেখে ফেলে তখন? ও আর কখনো দেখতে পাবে না, মেরে ফেলেছি আমি ওকে। কি? কিন্তু কখন, কিভাবে? তুমি তো সময় চেয়েছিলে, তাহলে এইসব হঠাৎ? বাড়িতে চলে এসো। সোনু, সোনু, তাড়াতাড়ি এসো সোনু। এ তো ম্যাডামের আওয়াজ লাগছে। কি হয়েছে ম্যাডাম? সোনু, বেডের নিচে কেউ আছে। না, এটা হতে পারে না। কি হলো সোনু? কি হতে পারে না? ম্যাডাম, ও ফিরে এসেছে ম্যাডাম। ওকে। মিমি, কি হলো? মিমি, কি হয়েছে? অভিষেক, থ্যাংক গড তুমি এসে গেছো। বেডের নিচে ভূত আছে। ও সোনুকে নিচে টেনে নিয়েছে।
আমি আমি নিজের চোখে দেখেছি অভিষেক। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। না অভিষেক, তুমি নিচে যেও না, নাহলেও তোমাকেও টেনে নেবে। মিমি ভয় পেও না, ভূত প্রেত কিছু হয় না, বিশ্বাস রাখো আমার উপর। মিমি বাঁচাও আমাকে, বাঁচাও। অভিষেক, অভিষেক! কে তুমি? আমাদের সবাইকে কেন মারছো? কি ক্ষতি করেছি আমরা তোমার? ভয় পেও না, আমি তোমাকে মারবো না মিমি, আমি তাদেরই মারবো যারা আমাকে মেরেছিল। কে তুমি? আমার নাম গৌরব। পূজা আমার স্ত্রী ছিল। তোমার স্বামী আর পূজার মধ্যে অ্যাফেয়ার চলছে, আর আমি এই কথাটা জানতে পেরে যেতে ওই ভোলা আর সোনুকে দিয়ে এরা আমাকে মেরে বেডের নিচে পুঁতে দিয়েছিল। ভোলা আর সোনুকে মেরে প্রতিশোধ নিয়ে নিয়েছি, আর এখন এর আর পূজার মরার পালা। না না মিমি, মিমি ও মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে, ও এরকম কিছুই হয়নি। অভিষেক, তুমি এর সঙ্গে? তুমি তো বলেছিলে যে তুমি একে মেরে ফেলেছি। গৌরব, ফোন অভিষেক নয়, আমি করেছিলাম তোমাকে। ঠিক সময় এসে গেছো, তোমরা দুজন এবার একসাথে মরবে। গৌরব, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আমি নয়, অভিষেক মেরেছিল। না গৌরব, ও মিথ্যে কথা বলছে। আমি নয়, এই তোমাকে মেরেছিল। আমি জানি তোমাকে কে মেরেছিল, তোমরা দুজনেই মরবে। তুমি ভয় পেও না মিমি, সব সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, তোমার কিচ্ছু হবে না। আসছি।